প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চিতলমারী অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাই। আমি সুপ্তি রানী বোস, সহকারী শিক্ষক বিজ্ঞান, বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়, চিতলমারী বাগেরহাট। আজ আমি সপ্তম শ্রেণীর বিজ্ঞান ক্লাস সম্পর্কে আলোচনা করব। আজ আমরা দশম অধ্যায়ের বিদ্যুৎ ও চৌম্বকের ঘটনা সম্পর্কে জানব। ক্লাসের শুরুতেই জেনে নিই এই অধ্যায়ের পাঠ শেষে আমরা যা জানতে পারব। চার্জের ধর্ম ব্যাখ্যা করতে পারব, পরিবাহী, অপরিবাহী ও অর্ধপরিবাহী ব্যাখ্যা করতে পারব, স্থির বিদ্যুৎ সৃষ্টির মাধ্যমে চার্জের ধর্ম প্রদর্শন করতে পারব, স্থির বিদ্যুৎ হতে চলবিদ্যুৎ সৃষ্টির ধারণা ব্যাখ্যা করতে পারব, একটি সরল বর্তনী তৈরি করতে পারব, চৌম্বকের ধর্ম, চৌম্বক ও অচৌম্বক পদার্থ ব্যাখ্যা করতে পারব, চৌম্বক পদার্থকে চুম্বকে পরিণত করার প্রক্রিয়া ব্যাখ্যা করতে পারব, পৃথিবীর চৌম্বক ক্ষেত্র ব্যাখ্যা করতে পারব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন আধান বা চার্জের উৎপত্তি হয় কিভাবে সেই সম্পর্কে জানব। তোমরা একটি পরমাণুর চিত্র দেখতে পাচ্ছ। পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, আর নিউক্লিয়াস গঠিত হয় প্রোটন এবং নিউট্রনের সমন্বয়ে। আর নিউক্লিয়াসের বাইরের কক্ষপথে থাকে ইলেকট্রন। প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জ বিশিষ্ট এবং নিউট্রন হচ্ছে আধান নিরপেক্ষ এবং ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক চার্জ বিশিষ্ট। একটি পরমাণুতে যে কয়টি প্রোটন থাকে সেই কয়টি ইলেকট্রন থাকে, যার ফলে পরমাণুর চার্জ বা আধান নিরপেক্ষ হয়। কিন্তু যখন দুটি পদার্থকে ঘর্ষণ করা হয় তখন একটি পদার্থের ইলেকট্রন অন্য একটি পদার্থে চলে যেতে পারে। ফলে একটি পদার্থে ইলেকট্রনের আধিক্য দেখা দেয়, এতে সেটি ঋণাত্মক চার্জযুক্ত হয়ে পড়ে এবং অপর পদার্থ প্রোটনের আধিক্যের জন্য সেটি ধনাত্মক চার্জযুক্ত হয়ে পড়ে। এভাবে আধান বা চার্জের সৃষ্টি হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আধান বা চার্জের ধর্ম সম্পর্কে জানব। এর জন্য আমরা দুইটি পরীক্ষা করব। প্রথম পরীক্ষার জন্য আমরা দুইটি প্লাস্টিকের চিরুনি ও পশমি কাপড় নিব। প্রথমে প্লাস্টিকের চিরুনিকে সুতা দিয়ে বেঁধে একটি শুকনো কাঠের মাথায় ঝুলিয়ে দিব। এটি এমনভাবে ঝোলাবো যাতে আশেপাশে কোনো কিছু স্পর্শ না করে। এবার আরেকটি শুকনো কাঠের মাথায় অন্য একটি প্লাস্টিকের চিরুনি ঝুলিয়ে এটা মুক্তভাবে ঝুলতে থাকবে। এবার উভয় চিরুনিকে কিছুক্ষণ পশমি কাপড় দিয়ে ঘষবো। এখন চিরুনি দুটিকে কাছাকাছি আনবো। তোমরা কি লক্ষ্য করছো? চিরুনি দুটি পরস্পরকে বিকর্ষণ করছে। কারণ হলো এই চিরুনি দুটিতে একইধর্মী চার্জ বিদ্যমান রয়েছে, যার ফলে চিরুনি দুটি পরস্পরকে কি করছে? বিকর্ষণ করছে। কিন্তু পশমি কাপড় দ্বারা যদি আমরা চিরুনিকে ঘষি তখন দেখব যে পশমি কাপড় থেকে চার্জ গ্রহণ করে চিরুনিটি অন্য চার্জে পরিণত হবে। ফলে এই চিরুনি এবং পশমি কাপড়ের ভিতর দুটি ভিন্নধর্মী চার্জ বিদ্যমান থাকবে, যার কারণে পশমি কাপড় এবং চিরুনি পরস্পরকে কি করবে? আকর্ষণ করবে। তাহলে এই পরীক্ষা থেকে আমরা বলতে পারবো যে সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। এবং আমরা আরেকটি পরীক্ষা করব। এই পরীক্ষার জন্য আমরা দুইটি বেলুন, সুতা, উলের কাপড় এবং কিছু কাগজের টুকরা নেব। প্রথমে দুটি বেলুনকে ফুলিয়ে সুতা দিয়ে ভালোভাবে বেঁধে নেব। এবার একটি বেলুনকে উলের কাপড় দিয়ে ঘষে কাগজের টুকরার কাছে ধরলে দেখা যাবে বেলুন কাগজের টুকরোগুলোকে কাছে টেনে নিচ্ছে। পুনরায় দ্বিতীয় বেলুনটিকে উলের কাপড়ের সাথে চেপে ধরলে
দেখা যাবে বেলুনটি কাপড়ের গায়ে লেগে আছে। এর কারণ কি? এর কারণ হলো ঘর্ষণের ফলে উলের কাপড় ও বেলুনে বিপরীতধর্মী আধানের সৃষ্টি হয়েছে। এবার যখন দ্বিতীয় বেলুনকে প্রথম বেলুনের কাছে নেওয়া হবে, তখন দেখব যে আগের চিত্রের ন্যায় দুটি বেলুন পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে, কারণ ঘর্ষণের ফলে দুটি বেলুনই একই ধরনের আধানের সৃষ্টি হয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ থেকে আমরা বুঝতে পারলাম যে সমধর্মী আধান পরস্পরকে কি করছে? বিকর্ষণ করছে, এবং বিপরীতধর্মী আধান পরস্পরকে আকর্ষণ করছে। এ থেকে আমরা আধান বা চার্জের ধর্ম উপলব্ধি করতে পারলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা চার্জের অস্তিত্ব সম্পর্কে জানব। এর জন্য আমরা একটি পরীক্ষা করব। তোমরা একটি চিত্র দেখতে পাচ্ছ। এখানে একটি প্লাস্টিকের চিরুনি ও কিছু কাগজের টুকরা নেওয়া হয়েছে। চিরুনিকে প্লাস্টিকের টুকরার কাছে আনলে দেখা যাবে যে চিরুনি প্লাস্টিকের টুকরাকে কাগজের টুকরাকে আকর্ষণ করছে না, কিন্তু প্লাস্টিকের চিরুনিকে পশম বা উলের কাপড় দিয়ে ঘর্ষণের ফলে এটি পশম বা উলের কাপড়ের পরম থেকে ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক চার্জে চার্জিত হয়েছে, যার ফলে চিরুনিটি সহজেই কাগজের টুকরাগুলোকে আকর্ষণ করতে পারছে। এ থেকে আমরা চার্জের অস্তিত্ব সম্পর্কে জানতে পারলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা পরিবাহী, অপরিবাহী ও অর্ধপরিবাহী সম্পর্কে জানব। প্রথমে আসি পরিবাহী কি? যে সকল পদার্থের মধ্য দিয়ে ইলেকট্রন মুক্তভাবে চলাচল করতে পারে তাদেরকে পরিবাহী পদার্থ বলে। তোমরা চিত্রে দুটি পরিবাহীর চিত্র দেখতে পাচ্ছ। প্রথমটি হচ্ছে তামা এবং দ্বিতীয়টি হচ্ছে অ্যালুমিনিয়াম। এখন আমরা জানব অপরিবাহী পদার্থ কি? যে সকল পদার্থের মধ্য দিয়ে ইলেকট্রন চলাচল করতে পারে না তাদেরকে অপরিবাহী পদার্থ বলে। চিত্রে দুটি অপরিবাহী পদার্থ দেখানো হয়েছে। প্রথমটি হচ্ছে প্লাস্টিক এবং দ্বিতীয়টি হচ্ছে কি? রাবার। এবং অর্ধপরিবাহী পদার্থ বলতে আমরা কি বুঝি? যে সকল পদার্থ নিম্ন তাপমাত্রায় অপরিবাহী এবং তাপমাত্রা বাড়ালে পরিবাহীর মতন আচরণ করে তাদেরকে অর্ধপরিবাহী পদার্থ বলে। যেমন হচ্ছে কি? সিলিকন এবং জার্মেনিয়াম। তোমরা চিত্রে সিলিকন এবং জার্মেনিয়ামের চিত্র দেখতে পাচ্ছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা জানব স্থির বিদ্যুৎ হতে কিভাবে জলবিদ্যুৎ সৃষ্টি হয়। ঘর্ষণের ফলে কোনো বস্তুতে একটি নির্দিষ্ট ও সামান্য পরিমাণ বিদ্যুৎ বা আধান উৎপন্ন হয়, যা হচ্ছে কি? স্থির বিদ্যুৎ। এখন হাত বা ধাতব পদার্থ দিয়ে স্পর্শ করলে তা হাত বা ধাতব পদার্থের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে মাটিতে বা অন্য স্থানে চলে যায়। এটি হলো জলবিদ্যুৎ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা সরল বর্তনী এবং এর ব্যবহার সম্পর্কে জানব। তোমরা একটি বর্তনী দেখতে পাচ্ছ। এই বর্তনীতে একটি ব্যাটারি, একটি বাল্ব এবং একটি চাবি তারের সাহায্যে সংযুক্ত করা হয়েছে। একে কি বর্তনী বলতে পারি? আমরা সরল বর্তনী বলতে পারি। তাহলে বিদ্যুৎ প্রবাহ চলার নির্দিষ্ট পথকে আমরা কি বলি? বর্তনী বলি। সাধারণত বিদ্যুৎ উৎসের ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্ত পর্যন্ত বিদ্যুৎ প্রবাহের সম্পূর্ণ পথকে বিদ্যুৎ বর্তনী বলতে পারি আমরা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা জলবিদ্যুতের ব্যবহার সম্পর্কে জানব। তোমরা চিত্রে একটি বৈদ্যুতিক বাল্ব দেখতে পাচ্ছ। আমরা এই বৈদ্যুতিক বাল্ব সম্পর্কে সবাই চিনি। এই বৈদ্যুতিক বাল্ব দুটি মোটা তার একটি বায়ুশূন্য বা নিষ্ক্রিয় গ্যাসপূর্ণ বাল্বের বায়ু নিরুদ্ধ মুখের মধ্য দিয়ে ভেতরে প্রবেশ করানো থাকে। বাল্বের ভেতরে তারের দুই প্রান্তের সাথে সরু ট্যাংস্টেনের তারের কুণ্ডলী সংযুক্ত থাকে। এটিকে কি বলে? ফিলামেন্ট বলে। এই বাল্বকে বিদ্যুৎ উৎসের সাথে সংযোগ করে
ফিলামেন্ট প্রচুর তাপ উৎপন্ন করে এবং বাল্বের এই ফিলামেন্ট প্রজ্বলিত হয়ে আলো বিকিরণ করতে থাকে। তোমরা একটি টর্চ লাইট দেখতে পাচ্ছ। এই টর্চ লাইটকে আমরা সবাই চিনি। টর্চ লাইট মূলত ব্যাটারির সাথে ছোট একটি বাল্ব থাকে। সুইচ টিপলে বাল্ব জ্বলে। এই বাল্বে আলো ছড়িয়ে দেবার জন্য সামনে একটি কাঁচ ব্যবহার করা হয়। চিত্রে তোমরা একটি বৈদ্যুতিক পাখা দেখতে পাচ্ছ। এই বৈদ্যুতিক পাখাতে বিদ্যুৎ প্রবাহকে ব্যবহার করা হয় মূলত কিসের জন্য? যান্ত্রিক কাজ করার জন্য। এতে বিদ্যুৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে পাখাকে ঘোরানো হয়। পাখার গতি নিয়ন্ত্রণ করার জন্য একটি রেগুলেটর ব্যবহার করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা চিত্রে একটি বৈদ্যুতিক ইস্ত্রি দেখতে পাচ্ছ। এই ইস্ত্রিটিতে নাইক্রোম তারের সাহায্যে ইস্ত্রির নিচেই মসৃণ লৌহ নির্মিত তলটিকে উত্তপ্ত করে। এক্ষেত্রে তাপ উৎপাদন বিদ্যুৎ প্রবাহের উপর নির্ভর করে। প্রবাহ বেশি হলে ইস্ত্রি বেশি উত্তপ্ত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা চৌম্বক কি সেই সম্পর্কে জানব। চুম্বকের লোহাকে আকর্ষণ করার ক্ষমতা আছে। আকর্ষণ এক প্রকার বল। বল দিয়ে কাজ করা যায়। অতএব চুম্বকের কাজ করার সামর্থ্য আছে। সুতরাং চুম্বক এক প্রকার শক্তি। তোমরা চিত্রে একটি চুম্বক দেখতে পাচ্ছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা চুম্বকের ধর্ম সম্পর্কে জানব। এর জন্য আমরা 3টি পরীক্ষা করব। প্রথম পরীক্ষার জন্য আমরা একটি লোহার ধাতব দণ্ড নিব, চুম্বক দণ্ড নিব। পরীক্ষার জন্য আমরা একটি চুম্বক দণ্ড নিব এবং লোহার গুঁড়া এবং কিছু আলপিন নিব। এই চুম্বক দণ্ডটিকে লোহার গুঁড়া এবং আলপিনের উপর ধরব। দেখা যাবে যে লোহার গুঁড়া ও আলপিন এই চুম্বক দণ্ডের দুই প্রান্তে লেগে যাচ্ছে, কিন্তু চুম্বক দণ্ডের মাঝে লোহার গুঁড়া এবং আলপিন লাগছে না। এর কারণ হলো চুম্বকের আকর্ষণ ক্ষমতা আছে, কিন্তু সেটি দুই প্রান্তে সবচেয়ে বেশি থাকে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে চুম্বকের আকর্ষণ ক্ষমতা আছে এবং সেটি দুই প্রান্তে সবচেয়ে বেশি কাজ করে। এবং দ্বিতীয় পরীক্ষার জন্য আমরা একটি চুম্বক দণ্ড নিব এবং একে মুক্তভাবে ঝুলিয়ে স্থিরভাবে রাখব। মুক্তভাবে ঝুলন্ত চুম্বক সর্বদা উত্তর দক্ষিণমুখী হয়ে স্থির থাকে। এবং তৃতীয় পরীক্ষার জন্য আমরা দুটি চুম্বক দণ্ড নেব, যার চুম্বক দণ্ডের উত্তর মেরু এবং দক্ষিণ মেরু নির্দিষ্ট করা আছে। এখন প্রথম চুম্বক দণ্ডের উত্তর মেরুকে যদি দ্বিতীয় চুম্বক দণ্ডের উত্তর মেরুর সংস্পর্শে আনা যায়, তাহলে কি করবে? বিকর্ষণ করবে। এবং প্রথম চুম্বকের দক্ষিণ মেরুকে দ্বিতীয় চুম্বকের দক্ষিণ মেরুর কাছে আনলে তারাও কি করবে? পরস্পরকে বিকর্ষণ করবে। কারণ হলো চুম্বকের সমমেরু পরস্পরকে কি করে? বিকর্ষণ করে। এবার আমরা দেখব যে চুম্বকের উত্তর মেরু যখন আমরা দ্বিতীয় চুম্বকের দক্ষিণ মেরুর কাছে আনবো, তখন পরস্পরকে কি করছে? আকর্ষণ করছে। এবং আবার হচ্ছে প্রথম চুম্বকের দক্ষিণ মেরু যখন আমরা দ্বিতীয় চুম্বকের উত্তর মেরুর কাছে আনবো, তখনও কি করছে? আকর্ষণ করছে। এ থেকে আমরা বলতে পারি যে চুম্বকের বিপরীত মেরু পরস্পরকে কি করে? আকর্ষণ করে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ থেকে আমরা চুম্বকের কিছু ধর্ম সম্পর্কে জানলাম। যেমন চুম্বকের আকর্ষণ ক্ষমতা দুই প্রান্তে সবচেয়ে বেশি থাকে। মুক্তভাবে ঝুলন্ত চুম্বক সর্বদা উত্তর দক্ষিণমুখী হয়ে স্থির থাকে এবং চুম্বকের সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে। চুম্বকের বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে। এখন আমরা চৌম্বক ও অচৌম্বক পদার্থ সম্পর্কে জানব। চৌম্বক পদার্থ কি? চুম্বক যে সকল পদার্থকে আকর্ষণ করে তাদেরকে চৌম্বক পদার্থ বলে, যেমন লোহা, নিকেল, কোবাল্ট ইত্যাদি। এবং অচৌম্বক পদার্থ বলতে আমরা কি বুঝি? যে চুম্বক যে সকল পদার্থকে আকর্ষণ করে না তাদেরকে অচৌম্বক পদার্থ বলে, যেমন কপার, অ্যালুমিনিয়াম, কাঠ ইত্যাদি।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা চৌম্বক পদার্থকে চুম্বকে কিভাবে রূপান্তর করা যায় সেই সম্পর্কে জানব। এর জন্য আমরা 3টি পদ্ধতি অবলম্বন করব। প্রথম পদ্ধতিটি হচ্ছে ঘর্ষণ পদ্ধতি। ঘর্ষণ পদ্ধতির জন্য আমাদের দরকার হবে একটি দণ্ডচুম্বক ও একটি লোহার দণ্ড। দণ্ডচুম্বকটি যে কোনো একটি মেরু দ্বারা লোহার দণ্ডের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত ঘষে নিব। এভাবে বারবার করতে থাকব। একটি পিনকে লোহার দণ্ডের কাছে স্পর্শ করলে এটা পিনকে আকর্ষণ করছে। এভাবে ঘর্ষণ প্রক্রিয়া লোহার দণ্ডচুম্বকে পরিণত করা হয়। যদি চুম্বকটির উত্তর মেরু দ্বারা ঘর্ষণ করা হয় তবে দেখা যাবে প্রথম যে প্রান্ত থেকে ঘর্ষণ শুরু হবে দণ্ডের সেখানে উত্তর মেরু এবং শেষ প্রান্তে দক্ষিণ মেরু সৃষ্টি হয়েছে। এবং দ্বিতীয় পদ্ধতিটি হচ্ছে বৈদ্যুতিক পদ্ধতি। এই বৈদ্যুতিক পদ্ধতির জন্য আমরা একটি লোহার পেরেক নিব। সাধারণত বৈদ্যুতিক তার দিয়ে লোহার পেরেককে পেঁচিয়ে কুণ্ডলী তৈরি করব। এবার তারের দুই প্রান্তকে একটি ব্যাটারির দুই প্রান্তে কি করব? যুক্ত করব। এবার একটি আলপিন পেরেকের যে প্রান্তে আনবো পেরেকটি আলপিনকে আকর্ষণ করছে। তড়িৎ প্রবাহ বন্ধ করলে পেরেকটি আলপিনকে আর আকর্ষণ করছে না। এটা থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে পেরেকটি অস্থায়ী চুম্বকে পরিণত হয়েছে। এবং তৃতীয় পদ্ধতিটি হচ্ছে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র। এর জন্য একটি দণ্ডচুম্বকে সুতার সাহায্যে ঝুলিয়ে দিলে স্থির অবস্থায় তা সব সময় উত্তর দক্ষিণ মুখ করে থাকে। পৃথিবীর চৌম্বকত্বের জন্য এরকম হয়। পৃথিবীর সব জায়গাতেই ভূচৌম্বকের প্রভাব বর্তমান। ঝুলন্ত অবস্থায় দণ্ডচুম্বকের দুই মেরু পৃথিবীর দুই চৌম্বক মেরুকে নির্দেশ করে। এখানে দণ্ডচুম্বকের উত্তর মেরু উত্তর দিকে নির্দেশ করে, কিন্তু একটি উত্তর মেরু সর্বদা দক্ষিণ মেরুকে আকর্ষণ করে এবং ভূচৌম্বকের দক্ষিণ মেরু আসলে উত্তর মেরু হিসেবে কাজ করে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আধানের উৎপত্তি হয় কিভাবে সে সম্পর্কে জানলাম। আমরা একটি সরল বর্তনী দেখেছি, পরিবাহী অপরিবাহী অর্ধপরিবাহী সম্পর্কে জেনেছি, চৌম্বক এবং অচৌম্বক পদার্থ সম্পর্কে জেনেছি। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বাড়ির কাজ হবে আধানের উৎপত্তি হয় কিভাবে, আধানের দুইটি ধর্ম লিখো, তোমাদের বাড়িতে ব্যবহৃত দুটি বৈদ্যুতিক সরঞ্জাম দিয়ে একটি সরল বর্তনী তৈরি করতে হবে, চুম্বকের 3টি ধর্ম উল্লেখ করবে, 5টি করে পরিবাহী অপরিবাহী অর্ধপরিবাহী নাম লিখবে। তোমাদের গৃহে বিভিন্ন বস্তুর মধ্যে চৌম্বক অচৌম্বক পদার্থ চিহ্নিত করে একটি ছক তৈরি করবে। পৃথিবীর একটি ভূচৌম্বক তা কিভাবে প্রমাণ করবে সেটা ব্যাখ্যা করবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমার ক্লাসে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাস এখানেই শেষ করছি।